চলমান যে সংকটটা তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি নিয়ে, সেখানে আপনি দেখবেন যে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক প্রাণহানি ঘটেছে, গবাদি পশু সহ, এরপরে বিভিন্ন বনাঞ্চল নষ্ট হয়েছে, সেগুলো জাতিসংঘের কাছে তুলে ধরা এবং খুব পররাষ্ট্র যে বিভাগ আছে তারা অবশ্যই এটা নিয়ে কাজ করবে, এমনকি আন্তর্জাতিক আদালতে মামলাও করা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা সবাই একটু মর্মাহত। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যা পরিস্থিতির কারণে আমরা একটু বেশি মর্মাহত। আর এই বন্যার যে সৃষ্ট কারণ, সেটার প্রথম কারণ হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঢম্বুর সুইচ গেটটি খুলে দেওয়ার কারণে। তো এই সুইচ গেট খুলে দেওয়ার কারণে কিন্তু আমরা সবাই নানা ধরনের আলোচনা সমালোচনা করতেছি। তো এই প্রেক্ষিতে আমরাও আমার এখানে আমার এক প্রিয় কলিগ, তার সাথেও নানা ধরনের আলোচনা করতেছি। তো এরই ফাঁকে মাথায় আসলো যে আমরা এখন কিভাবে ভারতের পানি বন্টন নীতি থেকে মুক্তি পেতে পারি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আর আমার সাথে আছেন মাহমুদুল হাসান নাইম, ওয়েলফেয়ার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিবিএ অনার্স অধ্যয়নরত, নাসিরাবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জানেন বর্তমানে দেশে যে অরাজকতা না, আমরা যে দেশে যে সার্বিক পরিস্থিতি, বন্যা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথা বলতেছিলাম। তো আপনার সাথে আলোচনা করব ভারতের যে পানি বন্টন নীতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই বিষয়ে একটু কথা বলবো। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা থাকবে, আন্তর্জাতিক পানি চুক্তি আইন সম্পর্কে আপনি কি জানেন? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এমন একটা অনুষ্ঠানে আমাকে আপনি দাওয়াত করেছেন। তো আপনি কথা শুরুতে অরাজকতা কথাটা বলছেন, আবার ওইটা কারেকশন করে দিয়েছেন, কিন্তু আমি মনে করি এই বন্যা পরিস্থিতিটা অবশ্যই অরাজকতা, আর এটা হচ্ছে আন্তর্জাতিক অরাজকতা। কারণ ইন্ডিয়া বা যে বাঁধগুলো ছেড়ে আমাদের এই বাংলাদেশকে প্লাবিত করছে, সেটা অবশ্যই একটা ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক একটা রাজনীতি। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে, কারণ আমরা এখন কি মাস চলতেছে? আগস্ট মাস। সেপ্টেম্বর বা অক্টোবরের প্রথম সপ্তাহের দিক এই সময়টাতে বন্যা হওয়ার কথা, কিন্তু আগস্ট মাসে কেন হইল? আপনি অবশ্যই জানার কথা, 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈর শাসক বিদায় নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করতেছে। তো হতে পারে এটা একটা রাজনৈতিক মানব সৃষ্ট, অবশ্যই এটা মানব সৃষ্ট একটা বন্যা। আচ্ছা, আমরা ওই দিকে যেতে চাই না, যে আমাদের রাজনীতি, যেহেতু আমরা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলবো না, শুধু আমরা পানি বন্টন বা পানি চুক্তি আইন সম্পর্কে কিছু জানেন কিনা শুধু সেটা। জি, আমি যতটুকু জানি আমি একটু বিশ্লেষণ করতে অবশ্যই চেষ্টা করব। তো জাতিসংঘ গঠিত হয়েছিল বা গঠন করা হয়েছিল কিন্তু মানুষের বা জাতির কল্যাণে, প্রত্যেকটা দেশ যে যাতে সহাবস্থানে এই পৃথিবীতে একসাথে বসবাস করতে পারে, সব ধরনের সুযোগ সুবিধা যাতে সবাই সমানভাবে পায়, সেই লক্ষ্যে কিন্তু জাতিসংঘের সৃষ্টি। তো একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের যে বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিকভাবে সেটা কিন্তু বাটি অঞ্চল, মানে নিচুর দিকে। আবার ইন্ডিয়া কিন্তু যে তার যে ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশ থেকে একটু উপরে। তো পানির ধর্ম হচ্ছে নিচের দিকে ফ্লো হওয়া। তো আপনি দেখবেন যে ফ্লো হওয়া আর কি, যা প্রবাহিত হওয়া, কারণ ইন্ডিয়া থেকে অবশ্যই যেহেতু বাংলাদেশ নিচু, বাংলাদেশের দিকে পানি প্রবাহমান হবে, স্বাভাবিক। এটা ইন্ডিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা বাঁধ নির্মাণ করছে। আবার কিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলো? কারণ 1997 সালে জাতিসংঘ উদ্যোগ নিয়েছে যে আন্তর্জাতিক বা আন্তর্দেশীয় যে নদীগুলো, সেগুলো কিভাবে তারা এক দেশ অন্য দেশকে বঞ্চিত না করে কিভাবে তারা এই পানিটা বন্টন করবে বা পানিটা ব্যবহার করবে, সেই বিষয়ে একটা
আইন আইন প্রণয়ন করার চেষ্টা করেছিল। তো একটা জাতিসংঘ যদি কোনো আইন প্রণয়ন করতে চায় তাহলে তার সর্বনিম্ন 35টা দেশের অনুসমর্থন লাগবে। আচ্ছা তো 1997 সালে যে কনভেনশনটা হয় সেখানে 34টা দেশ অনুসমর্থন করে, একটা দেশ অনুসমর্থন করে নাই, মানে একটা দেশ বাকি ছিল। ওই দেশটা যদি করতো, মানে ওই দেশটা একমাত্র বাংলাদেশ কেন করে নাই, আমার এটা আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশ কেন ওই সময় অনুসমর্থন করে নাই? কারণ বাংলাদেশের এই আন্তর্জাতিক যে আন্তর্দেশীয় নদীর যে আইনটা জাতিসংঘ করতে চাইছিল সেটা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মানে সিংহভাগ বাংলাদেশের প্রয়োজন ছিল। বাংলাদেশের উচিত ছিল এই বিষয়ে 97 আগে কেন তারা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কাছে কেন এটা প্রস্তাব করলো না যে এটার একটা বন্টননামা হোক বা একটা আইন হোক। জাতিসংঘ নিজস্ব উদ্যোগে 1997 সালে উদ্যোগ গ্রহণ করে 34টা দেশ এটা এখানে অনুসমর্থন করলো, আর কোনো দেশ অনুসমর্থনকারী না হওয়ায় 2014 সালে ভিয়েতনাম এটাতে সই করার পরে এটা আইনে পরিণত হয়েছে। আচ্ছা, দেখেন 1997 সালে কিন্তু এটার যে কনভেনশনটা হয়, তাহলে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারা কেন এটাতে সই করে নাই? তারা তো দেশের স্বার্থে অবশ্যই এই অনুসমর্থন করা উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল। এরপরে বিভিন্ন দল ক্ষমতায় আসছে, 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিও এটাতে সই করে নাই। আবার 2009-এ আবার আওয়ামী লীগ সরকার আসছে, এর আগে তত্ত্বাবধায়ক সরকার আসছে। তত্ত্বাবধায়ক সরকার অবশ্য মানে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলার দিকে বেশি নজর দেয়, আন্তর্জাতিক বিষয়ের একটু মানে কম নজর দেয়। অবশ্যই তার অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা সেটা যাতে থাকে মানে বজায় থাকে সেই বিষয়ে সে কাজ করে। এরপরে 2009 সালের পরে আবার 14 পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু তিনটা টার্ম আপনার ক্ষমতায় ছিল, কিন্তু তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই নাই। আচ্ছা, হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কেন আওয়ামী লীগ সরকার তখন এই আন্তর্জাতিক আইনে আপনার সই করে নাই বা অনুসমর্থন করে নাই। এই ব্যাপারে আমরা কেউ জানি না, কারণ আমরা যেহেতু হচ্ছে বাটির দেশ, আমাদের উচিত ছিল প্রথমেই যে এই পানি বন্টন চুক্তিটা কিভাবে হবে বা ভারত যে নিজেদের স্বার্থের জন্য যে 34টা নদীর উপরে তারা ভাত তৈরি করেছে আর আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে, এই ব্যাপারে আমি মনে করি আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার যেই আসুক তখনই কিন্তু এটাতে অনুসমর্থন করা উচিত ছিল। যেহেতু এটা হয় নাই, তো বাংলাদেশ এখনো পর্যন্ত এটাতে অনুসমর্থন করেনি। তো 2014 সালে যখন ভিয়েতনাম আপনার এটা অনুসমর্থন করেছে এবং এটা জাতিসংঘে পাশ হয়েছে, কিন্তু আইন পাশ হওয়ার পরেও কিন্তু আমরা কি সঠিকভাবে পানি বন্টন করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ খরার মৌসুমে তিস্তা নদী একেবারেই শুকিয়ে যায়, আর ভরা মৌসুমে বর্ষাকালে কিন্তু ওই এলাকাতে একেবারে বন্যার সৃষ্টি হয়ে যায়। আজকে গত কয়েক বছর যাবত কিন্তু আমরা এটা ফেস করে আসতেছি, কিন্তু কোনো প্রকার শুরু হয়নি। আমরা জানি ভারত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র দেশ, কিন্তু বন্ধু রাষ্ট্র থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আমরা কখনো এটা আশা করি না। তো এখন যেহেতু সরকার পদত্যাগ হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক না, এটা হচ্ছে আপনার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তো দেখা যাক এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই পানি বিষয়ে কোনো সুরাহা করতে পারে কিনা। তো আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন থাকবে, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট সবাই করতেছে যে ভাতের উপরে মানে ফারাক্কা ভাত অথবা অন্যান্য যে ভাত আছে ভারতে, সেটার উপরে ভাত তৈরি করবে, দরকার হলে টাকা সবার পকেট থেকে দিবে জনগণ। এটা নিয়ে আপনার কি মতামত বা আপনি কি মনে করেন? আসলে এটা ভূতত্ত্বের আলোচনা, কারণটা হচ্ছে যে বাঁধটা কিন্তু নির্মাণ করা হয় উজানে। হ্যাঁ, উজান। আমাদের দেশের যে অবস্থান সেটা হচ্ছে বাটিতে, তাহলে উজানের পানি আপনি রুখতে গেলে অবশ্যই উজানে বাদ দিতে হবে। আপনি বাটিতে বাদ দিলে আপনার মানে এটা ফলাফল আপনি আশা করেন? না, ফলাফল আশা করি সেটা না। আমার কথা হচ্ছে আমরা ভাত দিব কয়টা? ভারত থেকে
হচ্ছে আপনার 53টা অভিন্ন নদী চলে এসেছে আমাদের দেশে। তার মধ্যে যদি 34টা না 35টা নদীর উপরে তারা ভাত তৈরি করে দিয়েছে, আমরা বাদ দিব কয়টা? আমরা একটা বাদ দিব, আরেকটা ছাড়বে, একটা বাদ দিব, আরেকটা ছাড়বে। সুতরাং ভারত যদি ইচ্ছা করে যে না আমি বাংলাদেশকে আরো চাপে রাখবো বা পানি দিয়ে ওই কি বলে আপনার ভাসিয়ে দিব, তারা কিন্তু পারবে। কিন্তু আমরা এই বাদ চাই না, আমরা চাই এটা আন্তর্জাতিকভাবে কোনো সুরাহা। কিন্তু তারা যদি ইচ্ছা করে আমাদের প্লাবিত করে, এটা তো আমরা বিভিন্ন কয়েক বছর ধরে দেখে আসছি। হ্যাঁ। কয়েক বছর বলতে আমরা যখন থেকে বুঝি তখন থেকে শুনতেছি যে ইন্ডিয়া বাদ ছেড়ে আমাদেরকে প্লাবিত করছে। তো আসলে এটার একটা আন্তর্জাতিক ভাবে সুরাহা হওয়া দরকার, কারণ তারা ইচ্ছা করলে আমাদের ভাসিয়ে দিবে, আবার ইচ্ছা করে আমাদেরকে শুকিয়ে রাখবে। এটা তো আন্তর্জাতিক নিয়মের বাইরে। কারণ আপনি আপনার দেশের উপরে যে নদীগুলো আছে, আন্তর্জাতিক যে নদীটা আছে, যেটা আপনার দেশ হয়ে অন্য অন্য দেশে প্রবাহিত হয়েছে, সেই নদীর পানি বন্টনের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট আইন রয়েছে। আপনি বাটির দেশে যখন পানির প্রয়োজন হবে আপনি দিতে বাধ্য, আবার বাটির দেশে যখন পানি অতিবৃষ্টি বা বিভিন্ন কারণে পানি বৃদ্ধি হবে তখন আপনি পাচ্ছাতে পারবেন না। আপনি যে প্রশ্নটা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে কি না, অবশ্যই পারে। কারণ আমার অন্তর্বর্তীকালীন যে সরকারটা সেটা কিন্তু নির্দিষ্ট কোনো মেয়াদে বসে নাই। তারা কি অভ্যন্তরীণ একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার তারা ক্ষমতায় বসাইবে, তারপর তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেবে। তো তারা কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দিয়েছে, বাইরের দিকে আসলে মানে আপনি যে এর আগে আরেকটা কথা বলছিলেন যে এর থেকে পরিত্রাণের কি উপায় বা কেন আমরা পানি বন্টন ঠিক মতো পাচ্ছি না, ন্যায্য হিস্সা কেন পাচ্ছি না, ওটা হচ্ছে আমাদের দেশে আপনি একটা জিনিস দেখেন, প্রায় 15 বছরের বেশি একটা দল ক্ষমতায় ছিল, তাদের নত জানু পররাষ্ট্র নীতির কারণে আমরা এতদিন পানির ন্যায্য হিস্সা পাইনি। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে আমরা কিভাবে এই বন্টন মানে ভারতের পানি বন্টন নীতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এটা একটু বলেন। অবশ্যই এখন যে চলমান যে সংকটটা তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি নিয়ে, সেখানে আপনি দেখবেন যে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক প্রাণহানি ঘটেছে, গবাদি পশু সহ, এরপরে বিভিন্ন বনাঞ্চল নষ্ট হয়েছে, সেগুলো জাতিসংঘের কাছে তুলে ধরা এবং পররাষ্ট্র যে বিভাগ আছে তারা অবশ্যই এটা নিয়ে কাজ করবে, এমনকি আন্তর্জাতিক আদালতে মামলাও করা যায়, কারণ তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আচ্ছা, এরপরে তারা আবার কি আরেকটা আইনে অবশ্যই সুনির্দিষ্টভাবে বলা আছে যে উজানের দেশ যদি পানি ছাড়তে চায় তাহলে বাটির দেশকে অবশ্যই এটা অবগত করতে হবে। হ্যাঁ, অবগত। কিন্তু তারা কি রাতের আধারে ঘুমন্ত অবস্থায় পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দিয়েছে, তো আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং প্রতিবাদ জানাই, কারণ এটা একটা নৃশংস, অমানবিক এবং ছোটলোকি কাজ করেছে ভারত। আপনার সাথে আমি একমত, কারণ হচ্ছে আপনি ভাটির দেশে পানি ছাড়েন কোনো সমস্যা নাই, আপনার দেশে বন্যা হচ্ছে হোক, কিন্তু আমাদেরকে তো অন্ততপক্ষে এই আপনার জানানো দরকার যে হ্যাঁ আমাদের দেশে বন্যা হচ্ছে, আমরা পানি ছাড়ছি, আপনারা একটু সেভে চলে যান। কিন্তু এই যে একটা অমানবিকতা দেখাইছে ভারত, এতে কোনোভাবে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে মানতে পারি না এবং পারবো না, অন্তত পক্ষে আমি পারবো না। এই জন্য যে আজকে বছরের পর বছর কিন্তু আমাদের দেশের উত্তর অঞ্চলের জনগণের যে আত্মচিৎকার, এটা হয়তো বা ভারত সরকার শুনতে পায় না। আমার দেশের পূর্বাঞ্চলের যে এই মুহূর্তে ফেনী, কুমিল্লা, নোয়াখালীবাসীর যে আত্মচিৎকার, এইটা হয়তো ভারত সরকার কানে শুনে নাই। এই জন্য আমি খুবই মর্মাহত। আর আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমি আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, শেয়ার করেন। শুধুমাত্র আমরা জানি ভারত বিগত সময় থেকে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদেরকে বিভিন্নভাবে দমন পীড়ন বা ওরা একটা কবজায় রাখতে চায়। সেহেতু আমাদের উচিত ছিল এক আন্তর্জাতিক আইনে সর্বপ্রথম আমাদের এই সই করা উচিত ছিল বা অনুসমর্থন করা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি শক্তিশালীভাবে মেরুদণ্ডী হয়ে একটা মানে অবস্থান রাখার দরকার ছিল। এরপর হচ্ছে আমাদের দেশের যে নদীগুলো আছে, যে নদীগুলোতে ওরা বাঁধ দিয়েছে, যেখানে বাঁধ ওরা ছেড়ে দেয় বা সুইচ গেট যেটা ছেড়ে দেয়, ওই নদীগুলো কিন্তু নাব্যতা হারাইছে। এমনকি কেন হারাইছে
আপনি জানেন কেন হারাইছে? ওইটা আমাদের দেশের অভ্যন্তরীণ কারণে হারাইছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আপনি দেখবেন যে অপরিকল্পিতভাবে ড্রেজিং হচ্ছে। হ্যাঁ, এরপরে নদী যে স্বাভাবিক যে প্রবাহমান অবস্থায় থাকে, অবশ্যই যেখানে পলি করে আমাদের সরকার উচিত ছিল ড্রেজিং বা সঠিকভাবে পরিকল্পিত ড্রেজিং ব্যবস্থা করে সেগুলো নদীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখা, কিন্তু আমাদের সরকার এই ক্ষেত্রে অনেক ব্যর্থ হয়েছে। এই বিষয়টা আপনি খুব ভালোভাবে করছেন, মানে খুব সুন্দর একটি পয়েন্ট তুলে ধরছেন যে আমাদের দেশে যে নদী নাব্যতা হারিয়েছে সেটি যদি সঠিক পরিকল্পনা ড্রেজিং করা হয় তাহলে কিন্তু বর্ষার মৌসুমেও পানি থাকবে, খরা মৌসুমে পানি থাকবে এবং পানি যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা তৈরি হবে। অবশ্যই একটা সঠিক স্পেসিফিক একটা লাইন হবে, যেটা ওরা পানি ছেড়ে দিল, আমাদের দেশে যে নদীগুলো গেছে সেগুলোতে পানি প্রবাহমান হয়ে ডাইরেক্ট বঙ্গোপসাগরে তৈরি হবে। তাহলে আমাদের কি মানে এটা অবশ্যই ক্ষয়ক্ষতির যে পরিমাণটা এটা কমানো সম্ভব। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করব। আর আমার শ্রদ্ধেয় কলিগ বা বড় ভাই মাহমুদুল হাসান নাইমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সময় দেওয়ার জন্য এবং সুন্দরভাবে যুক্তি তর্ক তুলে ধরার জন্য। আমরা যদিও ভারতের একটু সমালোচনা করেছি, কিন্তু এই সমালোচনাটা কিন্তু ভারতের প্রাপ্য ছিল বলে কিন্তু আমরা এটি সমালোচনা করেছি। আর আপনারা যদি আমাদের কোনো ভুল ত্রুটি ধরে থাকেন বা মনে হয় আমরা ভুল কথা বলছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তীতে আমরা এটি জানতে পারি এবং সংশোধন করতে পারি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।